ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ করাবো আরআরবি গ্রুপ ডির 23 নম্বর ক্লাস, সম্পূর্ণ বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেকগুলো কোশ্চেন আছে এবং কোশ্চেনের সাথে অনেক বিশ্লেষণ আছে, তাই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলের জন্য নতুন এসে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন, যে সিও এর আণবিক ভর কত? 32, 16, 44 না 28? তাহলে দেখো সিও আণবিক ভর হচ্ছে কত? 28। দেখো সিও হচ্ছে কি নিয়ে গঠিত? সি হচ্ছে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে অ্যাপ্রক্স হচ্ছে কত? 12, এবং অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে সিওর অর্থাৎ আণবিক ভর হচ্ছে 12 + 16 অর্থাৎ 28 গ্রাম মোল। এটা হচ্ছে সিওর আণবিক ভর। তারপরে তো কোনটি সবথেকে নরম খনিজ? হীরা, তামা, ট্যাল্ক না সোনা? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 3 নম্বরটা, ট্যাল্ক হচ্ছে সবথেকে নরম খনিজ। তারপর দেখো ট্যাল্কের কঠিনতা মাত্র কত? 1, যা এটিকে সব খনিজের মধ্যে সবথেকে নরম করে তোলে। এটি সহজেই নখ দিয়ে আঁচড়ানো যায়। ট্যাল্ক থেকে তৈরি হয় ট্যালকাম পাউডার। দেখো মানব মস্তিষ্কের ওজন কত? ঠিক আছে, 1200 থেকে 1400 মানে গ্রামে। ঠিক আছে, 300 থেকে 500 না 2000 থেকে 2500 না 800 থেকে 1100? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 1200 থেকে 1400। মানে এই অপশন অনুসারে 1200 থেকে 1400 একটা কাছাকাছি কিন্তু মিনিমাম আসছে, এটাই কিন্তু মানব মস্তিষ্কের ওজন। তারপরে দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে গড় ওজন সাধারণত পুরুষদের ক্ষেত্রে হয় 1300 থেকে 1400 গ্রাম পুরুষদের ক্ষেত্রে, এবং নারীদের ক্ষেত্রে 1200 থেকে 1300 গ্রাম। তবে গড়ে বলা যায় মানব মস্তিষ্কের ওজন প্রায় কত? 1300 গ্রাম। তারপরে দেখো হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? ধর্মশালা, শিলং, মান্ডি না চাতরা? ঠিক আছে, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা। তারপরে দেখো গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা বা ধরমশালা, গ্রীষ্মকালীন রাজধানী। আর শীতকালীন প্রধান রাজধানী হচ্ছে সিমলা। তারপরে দেখো 2017 সালে হিমাচল প্রদেশ সরকার ধরমশালাকে দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করে। তাহলে কত সালে? 2017 সালে। কারণ এখানে রাজ্যের শীতকালীন অধিবেশনেও অনুষ্ঠিত হয়। এটি পর্যটন ও সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সমযোজী বন্ধনযুক্ত অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, কারণ তাদের কিসের কারণে? আন্তঃআণবিক বল ক্ষীণ। ঠিক আছে, আন্তঃআণবিক বল খুব বেশি, আন্তঃআণবিক বল খুবই কম, আর আন্তঃআণবিক বল হচ্ছে মাঝারি। তারপরে যে আন্তঃআণবিক বল খুবই ক্ষীণ মানে হচ্ছে আন্তঃআণবিক বল হচ্ছে একেবারে লো লেভেলে। ঠিক আছে, তারপর দেখো এই বিক্রিয়াটা, ঠিক আছে, পিবি প্লাস সিইউ Cl2, এটা হচ্ছে কি? যে পিবি Cl2 প্লাস সিইউ, এটি কি ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোগ বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন না বিয়োজন? ঠিক আছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে দেখো মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? নাটক, সাহিত্য, সিনেমা না নৃত্য? তাহলে সাহিত্য ক্ষেত্রে কিন্তু মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়। তারপর দেখো এটি একটি মানে এই যে মূর্তিদেবী পুরস্কার, এটি ভারতীয় ভাষায় রচিত সাহিত্যকর্মের জন্য প্রদান করা হয়। পুরস্কারটি দেয় ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা। তাহলে কোন সংস্থা দেয়? ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা। এটি জ্ঞানপীঠ পুরস্কারের সহোদর পুরস্কার হিসেবে বিবেচিত হয়। তাহলে জ্ঞানপীঠ পুরস্কারের সহোদর পুরস্কার কি? মূর্তিদেবী পুরস্কার। মূলত এমন লেখকদের সম্মান জানানো হয় যারা আধ্যাত্মিকতা, দর্শন এবং সংস্কৃতি বা সমাজ বিষয়ক চিন্তাভাবনা নিয়ে কিন্তু যারা লেখালেখি করেন তারা। তারপরে দেখো এটি হলো কোনটি হলো পঞ্চম পর্যায়ে সবথেকে ধাতব মৌল? ঠিক আছে, রুবিডিয়ান, সোনা, ক্যালসিয়াম না টিটিয়াম? তাহলে হচ্ছে রুবিডিয়ান এখানে সঠিক উত্তর। রুবিডিয়ান হলো পঞ্চম পর্যায়ে ধাতব মৌল। তারপরে তো রুবিডিয়ান একটি ক্ষার ধাতু এবং পঞ্চম পর্যায়ের প্রথম গ্রুপে অবস্থান করছে। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে এবং উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে। পঞ্চম পর্যায়ে রুবিডিয়ান সব থেকে বাঁদিকে এবং নিচে অবস্থিত, তাই এটি সব থেকে বেশি ধাতব ধর্ম বিশিষ্ট। তারপর দেখো রুবিডিয়ানের বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখে নেব। যে প্রতিক্রিয়াশীল এবং বিশেষত জলের সাথে নরম ধাতু এবং রূপালী সাদা বর্ণের হয়। তারপর যে NO2 এর ধোঁয়ার রং কেমন? মানে নাইট্রোজেন ডাই অক্সাইডের ধোঁয়ার রং কেমন? লাল, বাদামি, সবুজ না হলুদ? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বাদামি রঙের ধোঁয়ার রং। তারপর দেখো নাইট্রোজেন ডাই অক্সাইডের যে ধোঁয়ার রং হলো লালচে বাদামি, এবং N2 এর বিষাক্ত এবং তীব্র গন্ধযুক্ত গ্যাস। এটি বায়ুর সংস্পর্শে আসলে ঘন লালচে বাদামি ধোঁয়া উৎপন্ন করে। সাধারণত যানবাহনের ধোঁয়া এবং কলকারখানার নির্গমে এই গ্যাস কিন্তু দেখা যায়।
তারপর দেখো একটি দর্পণে ফোকাস দৈর্ঘ্য ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? এফ সমান সমান 2r, আর সমান সমান 2f, না আর সমান সমান f/2, না এফ সমান সমান 4r। তাহলে উত্তর হয়ে যাবে আর সমান সমান 2f। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? গোপাল, রামপাল, দেবপাল, না বিষ্ণুপাল? তাহলে যে পাল বংশের প্রধান রাজা ছিলেন, প্রথম রাজা ছিলেন হচ্ছে গোপাল। তবে তো গোপাল ছিলেন বাংলার প্রথম স্বাধীন পাল শাসক। তিনি অষ্টম শতকের শুরুতে মানে 750 খ্রিস্টাব্দে সিংহাসনে আসেন। তাকে জনগণ নির্বাচনের মাধ্যমে রাজা হিসেবে মনোনীত করেছিল। তাহলে তাকে কি জনগণ নির্বাচনের মাধ্যমে রাজা হিসেবে ঘোষণা করেছিল, যা ভারত ইতিহাসে একটা খুবই ব্যতিক্রমী ঘটনা। তিনি বাংলায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং পাল বংশের ভিত্তি গড়ে তোলেন। তো গোপালের পরে তার পুত্র ধর্মপাল পাল সাম্রাজ্যকে আরও কিন্তু বিস্তৃত করেছিল। তারপরে দেখো ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? মিতালি রাজ, শান্তা রঙ্গস্বামী, ঝুলন গোস্বামী, না দেবী বেদী? তাহলে দেখো এটা কি বলেছে, মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? শান্তা রঙ্গস্বামী। দেখো তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হয়েছিলেন কত সালে? 1976 সালে নেতৃত্ব দেন। কিন্তু ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন কে? কপিল দেব, হচ্ছে কপিল দেব। কপিল দেব 1978 সালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অতএব কি হলো যে কপিল দেব 1978 সালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসাবে 1932 সালে ভারতের প্রথম টেস্ট ম্যাচ ছিল, যেখানে কিন্তু মোহাম্মদ সিদ্দিকী ছিলেন অধিনায়ক। তাহলে ভারত কিন্তু প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল কত সালে? 1932 সালে। তখন অধিনায়ক ছিল মোহাম্মদ সিদ্দিকী। তারপর দেখো C6H14 এর একটি আইজোমার আছে। তাহলে কয়টি আইজোমার আছে? 2, 5, 10, না 19? তাহলে হচ্ছে 2, 5 হচ্ছে সঠিক অ্যান্সার, মানে 2 নম্বরটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো বায়োফ্রাইটের নিম্নস্থ ত্বকীয় কোষ থেকে প্রসারিত স্ফীতগুলিকে কি বলে? রাইজয়েড, মেলোনিন, না রিওটিন, না বায়োস? তাহলে রাইজয়েড বলে হচ্ছে বায়োফ্রাইটের নিম্ন ত্বকীয় কোষ। তারপরে 1 নিউটন সমান কত কেজি মিটার? ঠিক আছে, দেখো এটার উত্তর হচ্ছে 1 কেজি ইন্টু 2 মিটার সেকেন্ড, না 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড, না 1 কেজি ইন্টু 1 মিটার, না হচ্ছে 1 গ্রাম ইন্টু 1 মিটার সেকেন্ড স্কোয়ার, না হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার? তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার। নিউটন হচ্ছে একটা শক্তির একক, যা আন্তর্জাতিক একক পদ্ধতি এসআই অনুযায়ী কিন্তু ব্যবহৃত হয়। শক্তির একক হিসেবে তাহলে ব্যবহৃত হয়। এসআই একক হচ্ছে কি? নিউটন। তারপরে দেখো কোন বস্তুকে বিষুব অঞ্চল থেকে উত্তর বা দক্ষিণ মেরুতে নিয়ে গেলে বস্তুর ওজন কেমন হয়? বাড়ে, কমে, একই থাকে, না বাড়ে ও কমে? তাহলে হচ্ছে বাড়ে। তাহলে কি দেখো বিষুব অঞ্চল থেকে উত্তর বা দক্ষিণে মেরুতে নিয়ে গেলে বস্তুর ওজন কি হয়? বাড়ে। তারপরে দেখো কারণ কি? দেখো পৃথিবী বিস্তৃত এবং হচ্ছে প্লাম, মানে হচ্ছে চ্যাপ্টা। পৃথিবীর আকার অনেকটা কিন্তু কমলা লেবুর মতো। বিষুব অঞ্চলে পৃথিবীর রেডিয়াস মানে ব্যাসার্ধ কিন্তু বেশি। বিষুব অঞ্চলে ব্যাসার্ধটা বেশি, মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কিন্তু কম। পৃথিবীর ঘূর্ণায়মান হয় বিষুব অঞ্চলে কেন্দ্রিক বল বেশি অনুভূত হয়, যা বস্তুর ওজনকে কিছুটা কমিয়ে দেয়। তাই হচ্ছে কি মেরু অঞ্চলে এই কেন্দ্রের বল শূন্য থাকে, তাই মেরুতে ওজন বেশি হয়। তাহলে মেরু অঞ্চলে কেন্দ্রের বল কেমন? শূন্য থাকে। আর সবথেকে কেন্দ্রীয় বল বেশি থাকে হচ্ছে বিষুব অঞ্চলে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের স্বাধীনতা ও ভ্রাতৃত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইতালি, ফ্রান্স, আমেরিকা, না রাশিয়া? তাহলে উত্তর হয়েছে কিন্তু ফ্রান্স। অর্থাৎ ভারতের সংবিধানের স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান থেকে ফ্রান্সের দেশের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে দেখো ভারতীয় সংবিধানের ধারা 19-এর অধীনে স্বাধীনতার ধারণা এবং হচ্ছে ধারা 53-র মাধ্যমে কিন্তু ভ্রাতৃত্বের ধারণা অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কত নম্বর ধারা? ধারা 19-এর অধীনে আছে স্বাধীনতার ধারণা। স্বাধীনতার ধারা হচ্ছে 19 এবং হচ্ছে ভ্রাতৃত্বের ধারণা কত? 53। তারপরে দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে অনাবিষ্কৃত মৌলগুলোর জন্য ঘর ফাঁকা ছিল। নিচের কোনটি পরবর্তীকালে পর্যায় সারণী স্থান পায়? এফ, এম, জি, সি, না জিএ? জিই। তাহলে হচ্ছে জি হচ্ছে সঠিক অ্যান্সার। জিই মানে হচ্ছে গার্নেট। তারপরে দেখো গ্যালিয়াম, জিএ, স্ক্যান্ডিয়াম, এসসি এবং গার্নেট মৌলগুলি ছিল, মানে এই 3টি মৌল ছিল মেন্ডেলিফের সময়ে অনাবিষ্কৃত, অর্থাৎ মেন্ডেলিফের সময় কিন্তু আবিষ্কৃত হয়নি, কিন্তু পরবর্তীতে পর্যায় সারণীতে সঠিক স্থানে অবস্থান করে। গ্যালিয়াম,
ম্যান্ডেলিভ গ্যালিয়ামের জন্য ঘর রেখেছিলেন, যেটি 1875 সালে আবিষ্কৃত হয়। স্ক্যান্ডিয়াম মানে SC এটি 1879 সালে আবিষ্কৃত হয়, এবং গার্নেট GE মানে 1886 সালে কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তারপরে দেখো সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র কি, মানে সোডিয়াম সালফেটের সংকেত কি, Na2SO2 না Na5SO4 না Na2SA1 না Na2SO। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র Na2SO4, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় সঠিক উত্তর হচ্ছে Na2SO4, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এই অপশনগুলো কিন্তু ভুল আছে। তারপরে দেখো এটি একটি আয়নিক যৌগ যেখানে দুটি সোডিয়াম আয়ন আছে আর একটি সালফেট আয়ন আছে, SO4 2-, ঠিক আছে, এটা আছে। এটি সাধারণত অলিঙ্কিত সল্ট হিসাবে পাওয়া যায় বিভিন্ন শিল্পে, এবং বিশেষ করে ডিটারজেন্ট এবং গ্লাস তৈরি প্রস্তুতিতে কিন্তু এই সোডিয়াম সালফেট কিন্তু ব্যবহৃত করা হয়। তারপরে দেখো কোনটি উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল কোনটি, তরমুজ, সরিষা, নারকেল, ঠিক আছে, না হচ্ছে সরিষা। আচ্ছা সরিষা দুবার হয়ে গেছে, সরিষাই হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে, উভলিঙ্গ ফুল হচ্ছে সরিষা। তাছাড়া দেখো উদাহরণ হচ্ছে গোলাপ, আপেল, চন্দ্রমল্লিকা এবং টমেটো, এরা হচ্ছে উভলিঙ্গ ফুল। এই ধরনের ফুলের মধ্যে উভলিঙ্গের অংশ উপস্থিত থাকে, অর্থাৎ পুংলিঙ্গ এবং হচ্ছে স্ত্রীলিঙ্গ এই দুটোই কিন্তু অবস্থিত করে এই উভলিঙ্গ ফুলে। তাই এগুলি পলিনেশন বা পরাগ সংক্রমণের জন্য অন্য কোনো ফুলের প্রয়োজন হয় না, যদিও মাঝে মাঝে বাহ্যিক সাহায্য যেমন পোকামাকড় ও বাতাস প্রয়োজন হতে পারে। তারপরে আপেক্ষিক ঘনত্বের সমান কোনটা, আপেক্ষিক পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব, পদার্থের ঘনত্ব বাই জলের ভর, পদার্থের ওজন বাই জলের ঘনত্ব, না জলের ঘনত্ব বাই পদার্থের ঘনত্ব। তাহলে উত্তর হয়ে যাবে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব, এটাই সঠিক অ্যান্সার। তাহলে দেখো আপেক্ষিক ঘনত্ব হলো রিলেটিভ ডেন্সিটি, হলো একটি উপাদানের ঘনত্বের অনুপাত যা অন্য একটি উপাদানের সাধারণত জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউ এর সাথে তুলনা করা হয়। তাহলে এটাই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তবে ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলে এসে থাকলে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো করে প্রিপারেশন নাও, রেলের গ্রুপ ডির পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আর কয়েক মাসের মধ্যেই। তাই সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।